সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ২৪তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অজ্ঞান হয়ে মাঠে পড়ে যাবার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শাহেদ বেঁচে গেল। তার বেঁচে যাওয়ার অংশটা যথেষ্ট রহস্যমণ্ডিত। শাহেদ অনেক চেষ্টা করেও রহস্য ভেদ করতে পারেনি। জ্ঞান হবার পর সে নিজেকে দেখেছে চৌকির উপর শুয়ে আছে। সে একাই শুয়ে আছে শুধু। সেই চৌকিতে আরও অনেকেই আছে। তারা কেউ শুয়ে নেই, সবাই বসে। ব্যাপারটা স্বপ্ন না সত্যি বোঝার আগেই সে অজ্ঞান হয়ে পড়েছে, কিংবা ঘুমিয়ে পড়েছে। সেই অবস্থাতেও তার সারাক্ষণ মনে হয়েছে আসমানি তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। একবার তার খারাপ ধরনের চিকেন পক্স হলো। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। আসমানি বলল, এসো তোমার ব্যথা কমিয়ে দিই। শাহিদ বিরক্ত গলায় বলল, সবসময় রসিকতা করবে না, ব্যথা কমাবে কিভাবে? ভালোবেসে গায়ে হাত বুলিয়ে দেব, তাতেই ব্যথা কমবে। আশ্চর্য কাণ্ড, আসমানি গায়ে হাত বুলিয়ে দিতেই ব্যথা কমে গেল। অচেতন জগতে থেকেও শাহিদের স্পষ্ট মনে হতে লাগলো আসমানি ক্রমাগত তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এপ্রিল মাসের ১৩ তারিখ মঙ্গলবার দুপুরবেলা শাহেদ ছাড়া পেল। একজন মিলিটারি মেজর তার দিকে তাকিয়ে বলল, ক্লিয়ার আউট। এই ক্লিয়ার আউটের অর্থ যে মুক্তি, তা বুঝতে শাহেদের অনেক সময় লাগলো। রিকশায় ওঠার পরও তার মনে হতে লাগলো এটা আসলে সত্যি না, স্বপ্ন। রিকশা চলতে শুরু করা মাত্র স্বপ্ন ভেঙে যাবে। রিকশা চলতে শুরু করলো, স্বপ্নও ভাঙল না। তখন তার মনে হলো রিকশাওয়ালা কোনো একটা কথা বললেই স্বপ্ন ভাঙবে। রিকশাওয়ালা কোনো কথা বলছে না, স্বপ্নও ভাঙছে না। শাহিদই কথা বলল, দেশের অবস্থা কি? রিকশাওয়ালা ঘাড় ফিরিয়ে শাহিদকে দেখল, জবাব দিল না। শাহিদ বলল, তোমার দেশ কোথায়? ফরিদপুর, গ্রামের নাম জয়নগর। আচ্ছা ঠিক আছে, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের কেন্দুয়ায়। আমি মিলিটারির হাতে আটক ছিলাম, আজ ছাড়া পেয়েছি। রিকশাওয়ালা আবার তাকে ঘাড় ঘুরিয়ে দেখল, কিছু বলল না। রিকশাওয়ালার চোখে আগ্রহ, কৌতূহল, বিস্ময় কোনো কিছুই নেই। মরা মানুষের চোখ। শায়দ বাসায় পৌঁছালো ২টার দিকে। বাসা খালি, গৌরাঙ্গও নেই। সদর দরজাও খোলা, সে দরজায় তালাও লাগিয়ে যায়নি। ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সে এক নাগাড়েই ঘুমোলো। সন্ধ্যাবেলায় উঠে সে অল্প কিছু সময় বারান্দায় বসে রইল। তারপর ঘরে ঢুকে চিঠি লিখতে বসল। আসমানি, তুমি এবং রুনি, তোমরা কোথায় আছো আমি জানি না। কিছুদিন তোমাদের জন্যে খুব দুশ্চিন্তা করেছি, এখন আর করছি না। এই চিঠিটা আমি ভাইজানের কাছে পাঠাচ্ছি। ভাইজানের সঙ্গে যদি তোমার কখনো যোগাযোগ হয়, তুমি চিঠি পাবে। আসমানি, আমার ধারণা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষ যুদ্ধ শুরু করবে। আমি প্রথম দিকের যোদ্ধাদের একজন হতে চাই। কাজেই তোমাদের জন্য দুশ্চিন্তা বন্ধ করে আমি আজ থেকে খুঁজতে শুরু করব কিভাবে নিজেকে কাজে লাগাতে পারি। পরাধীন দেশে নয়, আমি স্বাধীন দেশে তোমাকে আবার দেখব। যদি দেখা না হয়, যদি আমার মৃত্যু হয়, তাতে মনে কষ্ট পেও না। রুনিকে বুঝিয়ে সব কিছু বলবে। এখন বুঝতে না পারলেও একদিন সে বুঝবে। আমি ভয়ঙ্কর কিছু সময় পার করে এসেছি। সে সময়ে তোমার উপস্থিতি আমি অনুভব করেছি। আমি জানি আমি যেখানেই থাকি তুমি থাকবে আমার পাশেই। অনেক অনেক আদর, তোমাকে ও রুনিকে। চিঠি শেষ করে তারিখ লিখতে গিয়ে শাহেদ সামান্য চমকালো। তারিখ ১৩ই এপ্রিল, তাদের বিয়ের দিন। ১৩ তারিখে বিয়ে অশুভ হয় কিনা এই নিয়ে সে দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিল। ইরতাজউদ্দিন সব শুনে ভাইকে ধমক দিয়ে বলছিলেন, আল্লাহ পাকের সৃষ্টি প্রতিটা দিনই শুভ।
13 এপ্রিল মঙ্গলবার 1971। চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই বলেছেন, বহিরাক্রমণ থেকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্যে গণচীন প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতা রক্ষার জন্যে চীন সরকার পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা দেবে। এই দিনেই খাজা খয়েরউদ্দিন ও জামায়াত নেতা গোলাম আজম জোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে শান্তি কমিটির মিছিল বের করেন। পাক সেনাবাহিনীর সাফল্যের জন্য মোনাজাত পরিচালনা করেন জামায়াতের আমির গোলাম আজম। তিনি ইসলাম ও পাকিস্তানের দুশ্মনদের মোকাবেলা করতে জিহাদের ডাক দেন। সূত্র: দৈনিক পাকিস্তান, দৈনিক পূর্বদেশ। আসমানিরা যে বাড়িতে বাস করছে তার নাম দারোগা বাড়ি। গ্রামের ভেতর হুলস্থুল ধরনের বাড়ি, দোতলা পাকা দালান, বাড়ির পেছনে আমবাগান। শান বাঁধানো ঘাটের পুকুরটা বাড়ির দক্ষিণ দিকে। পুকুরের পানি কাকের চোখের মতোই পরিষ্কার। ঘাটের সঙ্গে পাশাপাশি দুটো চেরি ফুলের গাছ, গাছ ভর্তি সাদা রঙের চেরি ফুল। গ্রামে চেরি গাছ থাকার কথা না। বাড়ির সামনে অনেকখানি জায়গায় আছে নানান ধরনের জবা। ভাই পাগলা পীর সাহেবের জবা গাছ প্রসঙ্গটা মিলে গেছে। মোতালেব সাহেবের বাবা সরফরাজ মিয়া ব্রিটিশ আমলের দারোগা ছিলেন। রিটায়ার করার পর তিনি এই পাকা বাড়ি বানান। ব্রিটিশ আমলের দারোগাদের মধ্যে শেষ বয়সে খানিকটা জমিদারি ভাব চলে আসে। উনার মধ্যেও চলে এসেছিল। অজপাড়া গায়ে বিশাল দালান এই কারণেই তুলেছিলেন। সরফরাজ মিয়া এখনও জীবিত। বৃদ্ধের বয়স প্রায় 90, অতি রুগ্ন, বাঁকা হয়ে হাঁটেন। তবে চোখে দেখতে পান, কানে শুনতে পান। মাথা খানিকটা এলোমেলো হয়ে আছে। কথায় কথায় বন্দুক বের করতে বলেন। মাঝে মাঝে নিজে তার শোবার ঘর থেকে দুরলা বন্দুক বের করে নিয়ে আসেন। ক্ষিপ্ত গলায় বলেন, সব হারামজাদাদের জানে মেরে ফেলব। তারপর আকাশের দিকে বন্দুক তুলে একটা ফাঁকা গুলি করেন। গুলির শব্দ কানে যাবার পরপরই তার সংবিত ফিরে আসে। তিনি খুব স্বাভাবিক আচরণ করতে থাকেন। তাকে দেখে মনে হয় তিনি তার অস্বাভাবিক উত্তেজনার প্রকাশে খানিকটা লজ্জিত। রুনি বাড়িতে এসে আতঙ্কে অস্থির হয়ে আছে। বাড়ির প্রধান ব্যক্তি একজন পাগল, যে সারাদিন জবা গাছের যত্ন করে কাটিয়ে দেয়, জবা গাছের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে বন্দুক হাতে বের হয়ে আসে। এ জাতীয় ভয়ঙ্কর মানুষের সঙ্গে বাস করা যে কোনো শিশুর পক্ষেই অসম্ভব। রুনি বাস করছে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে। আসমানি হাজার চেষ্টা করেও রুনিকে সেই দুঃস্বপ্ন থেকে বের করতে পারছে না। সরফরাজ মিয়ার সঙ্গে রুনির প্রথম সাক্ষাৎটাই ছিল ভয়াবহ। শুরুতে বাড়িটা রুনির খুব পছন্দ হয়েছিল। চারদিকে এত ফাঁকা জায়গা, জবা ফুলগুলো এত সুন্দর, মনে হয় গাছে লাল আগুনের ফুল ফুটে আছে। রুনি ছুটে গিয়ে কোঁচর ভর্তি করে জবা ফুল নিয়ে নিল। তার এত আনন্দ হচ্ছিল, আনন্দে কেঁদে ফেলতে ইচ্ছা করছিল। ঠিক তখন পেছন থেকে ক্ষণক্ষণে গলায় কে যেন বলল, হ্যাঁ মেয়ে, ফুল কেন ছিঁড়লা? কার হুকুমে ফুল ছিঁড়লা? এই মেয়ে কোন বান্দির? রুনি চমকে পেছনে তাকালো। অতি বৃদ্ধ এক লোক, বানরের মতো দেখতে, চোখ চকচক করে জ্বলছে, কি অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। বুড়ো আবার বলল, ফুল কেন ছিঁড়লা? রুনির কোল থেকে সব ফুল মাটিতে পড়ে গেল। বুড়ো ক্ষণক্ষণে গলায় বলল, খবরদার, নড়বি না। যেখানে আসোস সেখানে দাঁড়ায় থাক। এক কদম নড়লে অসুবিধা আছে। রুনি তার জায়গায় দাঁড়িয়ে থাকলো। ইচ্ছা থাকলেও তার নড়ার ক্ষমতা নেই। ভয়ে ও আতঙ্কে তার শরীরের সমস্ত মাংসপেশি শক্ত হয়ে গেছে। সে চোখ বড় বড় করে দেখল, বুড়ো মানুষটা প্রায় বানরের মতো লাফিয়ে লাফিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। এই সুযোগে পালিয়ে যাওয়া যায়। পালাতে হলে বুড়ো যে দরজা দিয়ে ঢুকেছে তাকেও সেই দরজা দিয়ে ঢুকতে হয়। সেটা সম্ভব না। সে দৌড় দিয়ে পুকুর ঘাটে যেতে পারে, কিন্তু মা পুকুরের কাছে যেতে নিষেধ করেছেন। সে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। বুড়ো যেভাবে লাফাতে লাফাতে ঘরে ঢুকেছিল সেভাবেই লাফাতে লাফাতে ঘর থেকে বের হয়ে এলো। এবার তার হাতে দুনলা এক বন্দুক। খবরদার, খবরদার নড়বি না, তোরে আমি গুল্লি করে দেব। তুই আমার ফুল ছিঁড়ছস?
রুনি জানে বুড়ো তাকে গুলি করবে না। অবশ্যই বন্দুকে গুলি নেই, খুব সম্ভব বন্দুকটা খেলনা বন্দুক। বড়রা অনেক সময় ছোটদের খেলনা বন্দুক দিয়ে ভয় দেখায়। তার বাবা একবার একটা পিস্তল তার দিকে তাক করে গুলি করেছিল। বিকট শব্দ হয়েছিল। শব্দের সঙ্গে সঙ্গে পিস্তলের মাথায় ছোট আগুন জ্বলে উঠেছিল। আসলে সেটা ছিল একটা সিগারেট লাইটার। বুড়োর হাতের বন্দুকটাও নিশ্চয়ই সেরকম কিছু। আল্লাহ খোদার নাম নে সেমরি, আজ তোর রোজ কিয়ামত। রুনি চিৎকার করে তার মাকে ডাকল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সরফরাজ মিয়া তার অভ্যাস মতো আকাশের দিকে বন্দুক তাক করে ফাঁকা গুলি করলেন। রুনি অজ্ঞান হয়ে জবা ফুলের উপর পড়ে গেল। সারা বাড়িতে একটা হইচই পড়ে গেল। রুনির জ্ঞান ফিরল প্রায় সঙ্গে সঙ্গেই, কিন্তু তার গায়ের তাপ হু হু করে বাড়তে থাকল। ঘরে থার্মোমিটার নেই, জ্বর কত উঠেছে বোঝার উপায় নেই। আসমানি স্তব্ধ হয়ে মেয়ের মাথার কাছে বসে আছে। মেয়ের গায়ে হাত দিয়ে জ্বর দেখার ইচ্ছাও তার করছে না। জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে। আসমানের ইচ্ছা করছে নির্জনে কোথাও গিয়ে কাঁদতে। এ বাড়িটা বিরাট বড়, নির্জনে কাঁদার মতো অনেক জায়গা আছে। রুনিকে নিয়ে চিন্তার কিছু নেই, এরা দেখবে। এখন মাথায় পানি ঢালা হচ্ছে, ডাক্তারের জন্য লোক গেছে। রুনির পাশে বসে থাকার কিছু নেই। আসমানি তারপরও বসে রইল। ডাক্তার এসে ওষুধ দিলেন, জ্বর কমে গেল। রুনি স্বাভাবিক ভঙ্গিতে হাসল। আসমানি স্বাভাবিক হতে পারল না। সে সারা রাত জেগে কাটিয়ে দিল। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা তার মাথায় আসছে। কুমকুমের মা হঠাৎ যদি তাকে ডেকে বলেন, অনেক দিন তো হয়ে গেল, এবার তুমি অন্য কোথাও যাও, সে তাহলে কোথায় যাবে? মহিলা আগে যে আন্তরিকতার সঙ্গে কথা বলতেন, এখন তা বলেন না। আসমানি একদিন শুনেছে তিনি কাজের মেয়েকে বলছেন, নিজের মেয়ের খোঁজ নাই, পরের মেয়ে পালতেছি। আসলেই তো তাই। আসমানি কুমকুমের বান্ধবী, তাদের তো কেউ না, তারা কেন শুধু শুধু তাকে পুষবেন? আসমানি আজকাল প্রতিদিনই একবার করে ভাবে, রুনিকে সঙ্গে নিয়ে একা একা ঢাকা চলে গেলে কেমন হয়। খুব কি অসম্ভব ব্যাপার? কেউ কি ঢাকা যাচ্ছে না? একটা সমস্যা আছে, তার হাত খালি, হ্যান্ডব্যাগে 15টা টাকা মাত্র। তার হাতে 4 গাছা সোনার চুড়ি আছে, চুড়ি বিক্রি অবশ্যই করা যায়। রুনির গলায় চেইন আছে, 1 ভরি ওজনের চেইন, চেইনটাও বিক্রি করা যায়। সোনার দাম এখন 200 টাকা ভরি। চুড়ি আর চেইন মিলিয়ে খাত কাটার পরেও 250-300 টাকা পাওয়া উচিত। হাত খালি থাকলে অস্থির লাগে। আসমানের সারাক্ষণই অস্থির লাগছে। আসমানের ধরা বাঁধা জীবনটা হঠাৎ এমন কেন হয়ে গেল? অন্য একটা পরিবারের জীবনের সঙ্গে তার জীবনটা জট পাকিয়ে গেছে। এরকম কি কথা ছিল? শাহিদ কোথায় আছে সে জানে না, বেঁচে আছে তো তাও জানে না। তার মা কোথায়? দেশের বাড়িতে? খোঁজ নেবার উপায় কি? সবকিছুই জট পাকিয়ে এলোমেলো হয়ে গেছে। এই জট কি কখনো খুলবে? মানুষের জীবন এমন যে একবার জট পাকিয়ে গেলে জট বাড়তেই থাকে। রাত জেগে আসমানি বেশ কয়েকটা চিঠি লিখল। শাহেদকে, তার মাকে, নীলগঞ্জে শাহেদের বড় ভাইকে, চিটাগাংয়ের ছোট মামাকে। চিঠিতে নিজের ঠিকানা জানালো, কিভাবে মুন্সীগঞ্জের এই অজপাড়া গায়ে চলে এসেছে তা লিখল। ডাক বিভাগ কোনোদিন চালু হবে কিনা তা সে জানে না। যদি কখনো চালু হয় তাহলে যেন আসমানির আত্মীয় স্বজনরা সঙ্গে সঙ্গে জানতে পারেন আসমানি কোথায় আছে। দেশের অবস্থা কি ভালো হবে? যদি হয় সেটা কবে? কতদিন আসমানিকে একটা অপরিচিত জায়গায় একদল অপরিচিত মানুষের সঙ্গে থাকতে হবে? আসমানি জানে না। শুধু আসমানি কেন, দেশের কেউই বোধহয় জানে না। বিবিসি থেকে ভয়ঙ্কর সব খবর দিচ্ছে। সারা দেশে নাকি গৃহযুদ্ধ শুরু হয়েছে। একটা গৃহযুদ্ধ কতদিন চলে? 6 মাস, 1 বছর, 7 বছর?
বাংলাদেশের এই গৃহযুদ্ধ কতদিন চলবে? 7 বছর যদি চলে, এই 7 বছর তাকে মুন্সিগঞ্জের দারোগা বাড়িতে পড়ে থাকতে হবে। আর পাগলটা যখন তখন তার মেয়েকে ভয় দেখাবে, তার অতি আদরের মেয়েকে বান্দি ডাকবে। শাহেদকে লেখা চিঠির সে 2টা কপি করল। একটা যাবে বাসার ঠিকানায়, একটা অফিসের ঠিকানায়। কোনো না কোনো দিন শাহেদ নিশ্চয়ই অফিসে যাবে। অফিসে যাওয়া মাত্রই সে যেন চিঠিটা পায়। শাহেদের চিঠি সম্বোধনবিহীন। বিয়ের আগেও আসমানি শাহেদকে অনেক চিঠি লিখেছে, তার কোনোটিতেই সম্বোধন ছিল না। কি লিখবে সে? প্রিয়তমেষু, সুপ্রিয়, সুজনেষু, নাকি সাদামাটা শাহেদ? তার কখনো কিছু লিখতে ইচ্ছে করেনি। আসমানির ধারণা, শাহেদের জন্য যে সম্বোধন তার মনে আসছে, সে সম্বোধনের কোনো বাংলা শব্দ তার জানা নেই। আসমানি চিঠিতে খুব সহজ স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। এমনভাবে চিঠিটা লিখেছে যেন সে পিকনিক করতে মুন্সিগঞ্জের এক গ্রামে এসেছে। পিকনিকে খুব মজা হচ্ছে, পিকনিক শেষ হলেই ফিরে আসবে। সে লিখেছে, তুমি নিশ্চয়ই অস্থির হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছ। অস্থির হওয়ার কিছু নেই, আমরা ভালো আছি, খুব ভালো। নিজেদের জন্য আমাদের দুশ্চিন্তা নেই, তবে তোমার জন্য খুব দুশ্চিন্তা করছি। কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি বলে আবার রাগ করছো না তো? প্লিজ রাগ করো না। আর রাগ করে তো লাভও কিছু নেই। দূর থেকে তোমার রাগ ভাঙাবার জন্য কিছু করতে পারছি না। যে রাগ কেউ জানতে পারছে না, সেই রাগ করাটা অর্থহীন নয় কি? ও, আমরা কোথায় আছি সে খবর এখনো তোমাকে দেওয়া হয়নি। আমরা ঢাকার খুব কাছাকাছিই আছি। জায়গাটার নাম মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে 10 মাইল যেতে হয়। গ্রামের নাম সাদারগঞ্জ। যে বাড়িতে আছি সে বাড়িরও একটা নাম আছে, দারোগা বাড়ি। যিনি এই বাড়িটা বানিয়েছেন তিনি একসময় দারোগা ছিলেন। তার নাম সরফরাজ মিয়া। ভদ্রলোক এখনও জীবিত, কিঞ্চিত মস্তিষ্ক বিকৃতি হয়েছে। যখন তখন বন্দুক নিয়ে বের হয়ে আকাশের দিকে ফাঁকা গুলি করেন। আমরা এই বাড়িতে আসার পরদিনই এই কাণ্ড করেছেন। এখন তার বন্দুকের সব গুলি সরিয়ে ফেলা হয়েছে। বন্দুকটাও লুকিয়ে ফেলার কথা হচ্ছিল, শেষ পর্যন্ত লুকানো হয়নি। কারণ সবার ধারণা বন্দুক লুকিয়ে ফেললে তার পাগলামি আরও বেড়ে যাবে। এখন তোমাকে বলি দারোগা বাড়িতে কিভাবে এলাম। তোমার সঙ্গে রাগ করে আমি আমার বান্ধবী কুমকুমদের বাড়ি চলে গিয়েছিলাম। তাদের বাড়ি গ্যান্ডারিয়ায়। কুমকুমের বাবা মোতালেব সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করেন। কুমকুমের মাও আমাকে তার মেয়ের মতোই দেখেন। 25শে মার্চের ভয়াবহ ঘটনার পর কুমকুমের বাড়ির সবাই গেল ঘাবড়ে। আশেপাশে সবাই পালাচ্ছে, তারাও পালাবার জন্যেই তৈরি। এদিকে তোমার কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের বাসা তালা বন্ধ করে কোথায় যে তুমি পালিয়েছ তুমিই জানো। শুধু যে আমাদের বাসা তালা বন্ধ তাই না, মার বাড়িও তালা বন্ধ। এরকম অবস্থায় আমি বাধ্য হয়ে মোতালেব চাচার সঙ্গে চলে এসেছি। দারোগা বাড়ির সরফরাজ মিয়া হলেন মোতালেব চাচার বাবা। যাই হোক, মোতালেব চাচার গ্যান্ডারিয়ার বাসায় মজনু বলে একজন আছে। তার দায়িত্ব হচ্ছে রোজ একবার তোমার খোঁজে যাওয়া। আমার ধারণা ইতিমধ্যে সে তোমার খোঁজ পেয়ে গেছে এবং তুমি জানো আমরা কোথায় আছি, কিভাবে আছি। রুনি তোমাকে খুব মিস করছে, তবে মিস করলেও সে ভালো আছে। মন নিশ্চয়ই ভালো নেই, কিন্তু শরীরটা ভালো। যে অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি সে অবস্থায় শরীর ভালো রাখাটাও কম কথা না, কি বলো? তুমি ভালো থেকো। অনেক অনেক আদর। ইতি আসমানি। আসমানির ইচ্ছা করছিল অনেক অনেক আদরের জায়গায় সে লেখে অনেক অনেক চুমু। লজ্জায় লিখতে পারল না। তার মনে হচ্ছিল কেউ না কেউ তার চিঠি খুলে পড়ে ফেলবে, সেটা খুব লজ্জার ব্যাপার হবে। চিঠিটা শেষ করার পরপরই আসমানির মনে হলো যেন আসল কথাটাই লেখা হয়নি, যদিও সে জানে না আসল কথাটা কি। সে আরেকটা চিঠি লিখতে শুরু করল। এই চিঠির সম্বোধন আছে। সম্বোধন লিখতে লিখতে তার চোখ ভিজে গেল। সে লিখল, এই যে বাবু সাহেব,
তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? আমি মরে যাচ্ছি। তোমাকে না দেখতে পেলে আমি মরে যাব। আমি সত্যি মরে যাব। তুমি কি জানো, এখন আমি কারো কথাই ভাবি না। মার কথা না, বাবার কথা না, ভাই বোন কারো কথাই না। আমি সারাক্ষণ ভাবি তোমার কথা। এই বাড়িতে সুন্দর একটা পুকুর আছে, পুকুরের ঘাট বাঁধানো। অনেক রাতে আমি রুনিকে ঘুম পাড়িয়ে ঘাটে এসে বসে থাকি। তখন শুধু তোমার কথাই ভাবি। আমি দেশের স্বাধীনতা চাই না, কোনো কিছু চাই না, শুধুই তোমাকে চাই। কেন এমন হলো? কেন আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে গেলাম? তোমার দেখা পেলে আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আর পারছি না। তুমি এসে আমাকে জড়িয়ে ধরো। কবে আসবে? কবে আসবে? কবে আসবে? তোমার আসমানি। কয়েকদিন থেকেই আসমানি খুব চেষ্টা করছে রুনির মন থেকে সরফরাজ মিয়ার ভয় ভাঙাতে, যাতে সে রাত দিন ঘরে বসে না থেকে বাড়ির বাগানে হেঁটে বেড়াতে পারে। শহরের ঘিঞ্জিতে যে মেয়ে বড় হয়েছে, গ্রামের খোলামেলায় সে মহানন্দে থাকবে, এটাই স্বাভাবিক। রুনি তা করছে না। সে দোতলা থেকে একতলায়ও নামবে না। মাঝে মধ্যে বারান্দায় এসে ভীত চোখে সরফরাজ মিয়াকে দেখবে, তারপর আতঙ্কে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে যাবে। এই বয়সে মনের ভেতর ভয় ঢুকে গেলে সেই ভয় কিছুতেই দূর হয় না। ভয় গাছের মতো মনের ভেতর শিকড় ছড়িয়ে দেয়। সেই শিকড় বড় হতে থাকে। ভয়টাকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলা দরকার। কিভাবে তা করা যাবে তা আসমানি জানে না। সরফরাজ মিয়া যদি রুনিকে কাছে ডেকে আদর করে দুটা কথা বলেন, তাতে কি কাজ হবে? আসমানি পুরোপুরি নিশ্চিত নয়। তারপরও সে সরফরাজ মিয়ার সঙ্গে কথা বলতে গেল। বৃদ্ধ মানুষটা মোটামুটি স্বাভাবিক ভঙ্গিতে আসমানির সঙ্গে কথা বললেন। খুপড়ি দিয়ে তিনি জবা গাছের নিচের মাটি আলগা করে দিচ্ছিলেন। আসমানি সামনে গিয়ে দাঁড়াতেই বললেন, কেমন আছো গো মা? জি, ভালো আছি। সম্পর্কে তুমি আমার নাতনির মতো, তারপরেও মা বললাম। রাগ করবা না মা। যে কোনো মেয়েকে মা ডাকা যায়। রাগ করবা না, বুঝছো? রাগ করবা না। জি না, আমি রাগ করব না। এই বাড়িটা তোমার নিজের বাড়ি, এরকম মনে করে থাকবা। আমি দেখি প্রায় তুমি দিঘির ঘাটলায় বসে থাকো। ঘাটলাটা কি তোমার পছন্দ? জি, খুব পছন্দ। শুনে আনন্দ পেলাম। অনেক যত্ন করে বাড়ি বানিয়েছি, দিঘি কেটেছি, ঘাট বানিয়েছি, বাগান করেছি। দেখার কেউ নাই, আমি একা পড়ে থাকি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম শুরু হয়েছে বলেই তোমরা এসেছ, ঠিক না মা? জি, ঠিক। ওই দিন তোমার মেয়েটা বড় ভয় পেয়েছে। আমি খুবই শর্মিন্দা। মাঝে মাঝে কী যে হয়, মাথার ঠিক থাকে না, মাথার মধ্যে আগুন জ্বলে। বয়সের কারণে এসব হয়। বয়স খুব খারাপ জিনিস। আপনি আমার মেয়েটাকে ডেকে একটু আদর করে দিন। করব গো মা, করব। সময় হলেই করব। সব কিছুরই একটা সময় আছে। জ্যৈষ্ঠ মাসে আম পাকে, কার্তিক মাসে পাকে না। বুঝলা মা? আসমানি বলল, আমি যাই। সরফরাজ মিয়া মুখ না তুলেই বললেন, আচ্ছা মা, যাও। একটা কথা, মন প্রস্তুত করো। আমাদের জন্যে খুব খারাপ সময়। বিষয়টা আমি স্বপ্নে পেয়েছি। স্বপ্নে আমি অনেক জিনিস পাই। দেশে আগুন জ্বলবে গো মা, আগুন জ্বলবে। তোমার কন্যাকে কোলে নিয়ে তোমাকে পথে পথে ঘুরতে হবে। এটা কোনো পাগল ছাগলের কথা না, স্বপ্নে পাওয়া কথা।
আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটা এসব কি বলছেন? বিকৃত মস্তিষ্ক একজন মানুষের কথাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কোনো কারণ নেই। তারপরেও কেমন যেন লাগে। বৃদ্ধ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আরেকটা কথা গো মা, তোমার স্বামী কাছে নাই, তোমার চেহারা সুন্দর, তোমার অল্প বয়স। মেয়েদের প্রধান শত্রু তার সুন্দর চেহারা আর অল্প বয়স। তুমি অন্যের বাড়িতে আশ্রিত, এই অবস্থায় নানান বিপদ আসতে পারে, নিজেকে সামলায় চলবা। আসমানি বৃদ্ধের এই কথা ফেলে দিতে পারছে না। সে সম্পূর্ণ নতুন ধরনের সমস্যা আঁচ করতে পারছে। সমস্যাটা এরকম যে কাউকে বলতেও পারছে না, কারো কাছে পরামর্শও চাইতে পারছে না। তার বান্ধবী কুমকুমের বাবার ভাবভঙ্গি তার একেবারেই ভালো লাগছে না। সান্ত্বনা দিতে গিয়ে তিনি প্রায়ই আসমানির পিঠে হাত রাখেন। আসমানি তার কন্যার বান্ধবী, তিনি অবশ্যই পিঠে হাত রাখতে পারেন, কিন্তু আসমানি জানে এই স্পর্শটা ভালো না। মেয়েরা ভালো স্পর্শ মন্দ স্পর্শ বুঝতে পারে। একদিন আসমানি পুকুরে গোসল করছিল। মোতালেব সাহেব হঠাৎ গামছা হাতে উপস্থিত। তিনিও পুকুরে নামবেন। আসমানি সঙ্গে সঙ্গে উঠে যেতে চাচ্ছিল। তিনি বললেন, উঠবা না, উঠবা না, ঘাট খুব পিছল, আমি তোমাকে হাত ধরে ধরে উঠাবো। বলতে বলতেই তিনি এলেন, আসমানির হাত ধরলেন। হাত ছেড়ে দেওয়ার পরের মুহূর্তেই তিনি আসমানির বুকে হাত রাখলেন, যেন এটা একটা দুর্ঘটনা হঠাৎ ঘটে গেছে। আসমানি চট করে সরে গেল। তার হাত পা কাঁপতে লাগলো। তার মনে হলো এক্ষুনি সে মাথা ঘুরে পুকুরের পানিতে পড়ে যাবে। মোতালেব সাহেব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, পানি তো দেখি ঠান্ডা, তোমার ঠান্ডা লাগছে না? আসমানি জবাব দিল না। সে উঠে আসবে, কিন্তু তার পা এখনো স্বাভাবিক হয়নি, পা নড়াতে পারছে না। মোতালেব সাহেব বললেন, মিলিটারির ঘটনা শুনেছ? চকের বাজার পর্যন্ত এসে পড়েছে। হিন্দুর বাড়িঘর টার্গেট করেছে, মেয়েগুলিরে ধরে নিয়ে যাচ্ছে। ধরেই কি করে শোনো, সব কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলে, তারপর একটা বড় ঘরে রেখে দেয়। ঘরের দরজা বন্ধ করে না। গায়ে কাপড় চোপড় নাই, এই অবস্থায় মেয়েরা পালাতেও পারে না। দিনের বেলায় মিলিটারিরা অপারেশন করে, রাতে মেয়েগুলারে নিয়ে ফুর্তি করে। ভয়াবহ অবস্থা। আসমানি পুকুর থেকে উঠে আসছে। মোতালেব সাহেব তখন পেছন থেকে ডাকলেন, যাও কোথায়? 5টা মিনিট থাকো, গোসল সেরে একসঙ্গে যাই। আমার বয়সে পুকুরে একা একা গোসল করা ঠিক না। কখন স্ট্রোক হয় কে বলবে? স্ট্রোক হয়ে পানিতে পড়ে গেলে তুমি টেনে তুলতে পারবে? সে এখন কি করবে? চাচিকে গিয়ে বলবে, চাচি আপনার স্বামী আমার বুকে হাত দিয়েছেন? আসমানির শরীর কেমন যেন করছে। সে বাড়িতে পা দিয়েই বমি করল। মাথা এমন করে ঘুরছে যে তাকে বসে পড়তে হলো। সে এখন প্রায় নিশ্চিত যে হঠাৎ তার এই শরীর খারাপের কারণ শুধু মোতালেব চাচা না, তার শরীরে নতুন একটা প্রাণের সৃষ্টি হতে যাচ্ছে। ঢাকা থেকে রওনা হবার সময়ই তার ক্ষীণ সন্দেহ ছিল, এখন আর সন্দেহ নেই। আসমানি বসে আছে, উঠে দাঁড়াবার মতো জোর সে পাচ্ছে না।